সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী তদন্ত কমিটি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করেই কি রাজনীতি করতে চায় এনসিপি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি কী হতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কার্যক্রমে নিষেধাজ্ঞার ফলে কার্যত দল হিসেবেই নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দল নিষিদ্ধের প্রভাব কেমন হতে পারে ভবিষ্যৎ রাজনীতিতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ নিয়ে অধ্যাপক ইউনূসের বক্তব্য কি রাজনৈতিক? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ভারত থেকে কিভাবে দল চালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি সংবাদ বাতিল করলেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হুমকি চাপের ভাষায় কথা বললে আলোচনা নয়, সাফ জানাল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান সফর বাতিল মানেই যুদ্ধ নয়, ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পেছনে এই দলটি এবং আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও তাদের সমর্থক গোপালগঞ্জবাসী দুই পক্ষই দায়ী বলে বিচার বিভাগীয় তদন্তে উঠে এসেছে। উস্কানি, গুজবসহ দুই পক্ষের অনড় অবস্থান এবং মাঠের বাস্তবতার সাথে গোয়েন্দা তথ্যের সমন্বয় করে পরিস্থিতি অনুযায়ী যথাসময়ে প্রশাসনের সিদ্ধান্তহীনতার অনিবার্য পরিণতি ছিল গোপালগঞ্জের সংঘাত, বলা হয়েছে প্রতিবেদনে। সরকার গঠিত তদন্ত কমিশনের একজন সদস্য সাজ্জাদ সিদ্দিকী বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই তদন্ত প্রতিবেদনে ৮-১০টি সুপারিশ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ৫টি করণীয় তুলে ধরা হয়েছে। তবে গোপালগঞ্জে কিভাবে ও কার গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে সেই বিষয়টি কমিশন তদন্ত করেনি। গুলির বিষয়টি তদন্তকারী কমিশনের টিওআর বা কার্যপরিধির মধ্যে ছিল না। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে গুলিতে ৫ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর সরকার সাবেক একজন বিচারপতিকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। ঘটনার মূল কারণ কি, কারা এর পেছনে দায়ী, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে করণীয় কি, তার সুপারিশ দেওয়ার দায়িত্ব ছিল এই কমিশনের। গত সেপ্টেম্বরের শেষে ওই তদন্ত প্রতিবেদন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাখিল করা হয়েছে। যদিও সরকার গোপালগঞ্জের তদন্ত প্রতিবেদন জনসমক্ষে এখনও প্রকাশ করেনি। তদন্ত কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী গোপালগঞ্জের তদন্ত সম্পর্কে জানিয়েছেন বিবিসি বাংলাকে। গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশের প্রায় ৫ মাস পেরিয়ে গেলেও দলটির নিজস্ব কোনো মতাদর্শ কিংবা নীতি স্পষ্টভাবে দেখা যায়নি। বরং নানা প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধিতার বিষয়গুলোই দলটির মূল এজেন্ডা হিসেবে সামনে এসেছে। একই সাথে এনসিপির দলীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর সহায়তা নিয়েও হচ্ছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করেই দলটি তাদের রাজনীতি এগিয়ে নিতে চাইছে কিনা। যদিও এমন অভিযোগ একেবারেই নাকচ করছেন দলটির নেতারা। তাদের ভাষায় আওয়ামী লীগের বিচার চাওয়া এনসিপির বর্তমান কর্মসূচির অংশ। দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ও মানবিক মর্যাদাকে সমুন্নত করাই এনসিপির লক্ষ্য। অবশ্য কথার সঙ্গে দলটির নেতাদের কাজে মিল পাচ্ছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, একাধিক ঘটনায় আওয়ামী লীগ বিরোধিতার ওপর ভর করে এনসিপির এগোনোর যে বিষয়টি দৃশ্যমান হচ্ছে, তা রাজনীতির মাঠে দলটির জন্য বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর দলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। প্রশ্ন হচ্ছে, এই নিষেধাজ্ঞা কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন করে তুলবে?
কী হতে পারে দলটির রাজনৈতিক পরিণতি? এসব প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে। যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে রাজনীতিক ও বিশ্লেষকদের। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অভিযান আরও বাড়ানো হতে পারে। তখন দলটির গোপন তৎপরতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। ২০২৪ সালের ৫ই আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকেই কাগজে কলমে না হলেও কার্যত নিষিদ্ধ ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। সারা দেশে থাকা দলের পদপদবী নেতাদের এলাকা ছেড়ে আত্মগোপন করতে দেখা গেছে। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বহু নেতাকর্মী পলাতক, অনেকে গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগ যখন মাঠের কার্যক্রমে অনুপস্থিত, সেই সময়ে আন্দোলন ও দাবির মুখে সরকার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করে, যা বহাল থাকবে ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত। নিষেধাজ্ঞা আরোপের ফলে আওয়ামী লীগ বাড়তি চাপের মুখে পড়ল, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সভা সমাবেশ থেকে শুরু করে সাইবার স্পেসেও দলটির কার্যক্রম থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকাশনা প্রচার বন্ধ হবে, শাস্তির বিধানও করা হয়েছে। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনও বাতিল করা হয়েছে। কিন্তু এরকম নিষেধাজ্ঞার সাময়িক একটা বাধা তৈরি করলেও গোপনে আরও বেশি তৎপরতা বাড়তে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফা। তার কথায়, যখনই কাউকে নিষিদ্ধ করা হয় তখন তো তার সার্ভাইভালটা থ্রেটের মধ্যে পড়ে। মানুষের যখন সার্ভাইভাল থ্রেটের মধ্যে পড়ে, তখন মানুষ সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সার্ভাইভ করার জন্য, এবং সেটার জন্য যা কিছু দরকার, খড়কুটো পেলে সে খড়কুটো আঁকড়ে ধরে। তখন ঐক্য দৃঢ়তর হয়, সংহতি বাড়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে নানা আলোচনা হচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগ কী করতে পারবে আর কী করতে পারবে না, কিংবা আইনটির ব্যাপ্তি কতটা হবে, তা নিয়েই বেশি কৌতূহল দেখা যাচ্ছে। সোমবার বিকেলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্টের আইনজীবী ড জাহিদ ইকবাল বিবিসি বাংলাকে বলেছেন, আইনটিতে সবশেষ যে পরিবর্তন অন্তর্বর্তী সরকার এনেছে, তাতে এ আইনের আওতায় নিষিদ্ধ করার পর দলটির পক্ষে যায় এমন কোনো প্রচার প্রচারণাও করা যাবে না। শনিবার সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পর্ষদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ওই আইন ও সন্ত্রাসবিরোধী আইনে ২০০৯, এই দুই আইনের আলোকে। প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার ফলে এখন থেকে দলীয় কোনো কার্যক্রম ছাড়াও অনলাইন, অফলাইন বা অন্য কোনো মাধ্যমে দলটির পক্ষে যায় এমন কোনো কিছুই কেউ করতে পারবে না বলে মনে করছেন আইনজীবী মি. ইকবাল। তবে দলকে নিষিদ্ধ না করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনেছেন। যদিও তিনি এর আগে বিভিন্ন সময় ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিচারের কথা বলেছেন, কিন্তু এখন তিনি পতিত দলটিকে নিয়েই রাজনৈতিকভাবে আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন। অন্যদিকে দেশটির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া আওয়ামী লীগের ফেরত আসা বেশ কঠিন। তাদের জন্য বড় বাধা নৈতিকতার প্রশ্ন। সরকার প্রধান অধ্যাপক ইউনুস এমন এক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বক্তব্য দিলেন, যখন আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতিতে সরকারের নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের প্রশ্নে নানা আলোচনা চলছে। অন্যদিকে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, বিভেদ প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানও বিভক্তির রাজনীতি, আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে সব পক্ষকে সতর্ক করেছেন। সেই বক্তব্যে তিনি বলেছেন, ঐক্য না থাকলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এমন পটভূমিতে বিবিসি বাংলা গত ৩রা মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। সেই সাক্ষাৎকারে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রধান উপদেষ্টাকে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে প্রশ্নে তিনি প্রথমে মন্তব্য করতে চাননি, তবে দেশের
স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সংখ্যা আছে কিনা এই প্রশ্ন করা হলে এর জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, এটা তো সবসময় থাকে, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে আনসেটল বা অস্থিতিশীল করার জন্য। এটা তো সবসময় থ্রেট বা হুমকি আছেই, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। ওই সাক্ষাৎকারে এই হুমকির জন্য তিনি আওয়ামী লীগকেই দায়ী করেন। কলকাতার উপকণ্ঠের এক রাস্তায় গাড়িতে কথা বলার জন্য বসেছিলাম আমি আর বাংলাদেশ জাতীয় সংসদের এক সাবেক সদস্য। যাত্রাপথটা ছিল আধ ঘণ্টার একটু বেশি, তবে তার মধ্যেই অন্তত গোটা 10 ফোন এলো তার। বেশিরভাগই বাংলাদেশে তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ কর্মীদের কল। ওই সংসদ সদস্য তার নাম উল্লেখ করতে দিতে চাইলেন না। গাড়িতে যেতে যেতে আবার ভিডিও কলেও কথা বললেন তিনি কয়েকজনের সঙ্গে। ফেব্রুয়ারি থেকে বাংলাদেশব্যাপী নানা দলীয় কর্মসূচির ঘোষণা করে দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। ওই সাবেক সংসদ সদস্য দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছিলেন যে সেই সব কর্মসূচি কিভাবে পালন করতে হবে নিজের এলাকায়। বাংলাদেশে গত 5ই অগাস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আসেন। তবে দলটির নেতারা বিষয়টিকে সাময়িকভাবে আত্মগোপনে থাকা হিসেবেই দেখেন। অন্যদিকে দলটির প্রধান শেখ হাসিনাও অবস্থান করছেন ভারতে। ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সেজন্যই বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের যে কর্মীরা এখনও রয়ে গেছেন তাদের মনোবল চাঙা করার চেষ্টা করে যাচ্ছেন বলে জানালেন দলটির কয়েকজন নেতা। কতজন আওয়ামী লীগ নেতা ভারতে রয়েছেন, কিভাবে তারা ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি সংলাপ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়, তাই তার বিশেষ দূতদের সফর স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে বহু প্রতীক্ষিত ইসলামাবাদ সংলাপ আপাতত বন্ধ হয়ে গেছে। আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের। তবে শেষ মুহূর্তে ট্রাম্প পুরো উদ্যোগ বাতিল করেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথম এই সিদ্ধান্তের কথা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান যদি আলোচনা করতে চায় তবে তারা সরাসরি ফোন করলেই হবে। তার দাবি যুক্তরাষ্ট্র এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং আলোচনায় লাভজনক ফল না এলে এগোনোর প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ইসলামাবাদে প্রস্তাবিত বৈঠকটি সময় সাপেক্ষ এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম ছিল, তাই শীর্ষ কর্মকর্তাদের সেখানে পাঠানো যুক্তিযুক্ত হতো না। ট্রাম্প দাবি করেন, ইরানের প্রস্তাব এখনও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি পাকিস্তান সফর শেষে মধ্যস্থতাকারীদের কাছে একটি সম্ভাব্য সমাধান কাঠামো উপস্থাপন করেন। তবে তেহরান স্পষ্ট করেছে, চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে তারা কোনো আলোচনায় যাবে না। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনার আগে স্পষ্ট শর্ত দিয়েছে, হুমকি ও চাপের ভাষা বন্ধ করতে হবে। এই অবস্থানের কারণে ইসলামাবাদে প্রত্যাশিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এখন অনিশ্চয়তায় পড়েছে। কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, উভয় পক্ষের অবস্থানগত টানাপোড়েনেই নির্ধারিত বৈঠকটি আপাতত এগোয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার আগে তেহরান জোর দিচ্ছে একটি সম্মানজনক ও উত্তেজনামুক্ত পরিবেশের ওপর। ইরানের মতে, গঠনমূলক সংলাপের জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ অপরিহার্য, যা ছাড়া কোনো কার্যকর ফল পাওয়া কঠিন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান পাকিস্তানকে জানিয়েছে, ওয়াশিংটনের বক্তব্যের সুর নরম হলে তেহরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ঐক্যমত্য গড়ে তোলা সহজ হবে। বিশেষ করে কঠোর অবস্থানে থাকা মহলের সমর্থন পেতে এমন পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে তেহরান। আগামী ২৭ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের সম্ভাব্য বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধিদের সফর বাতিল করা হয়। এতে আলোচনা প্রক্রিয়া সাময়িকভাবে থমকে যায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উভয় পক্ষই এখন কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার ২ শীর্ষ উপদেষ্টার পাকিস্তান সফর বাতিলের অর্থ এই নয় যে ওয়াশিংটন আবার যুদ্ধের পথে হাঁটছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান বিষয়ক নতুন দফার আলোচনার জন্য এই সফর নির্ধারিত ছিল। সম্প্রতি অ্যাক্সিওস প্রতিবেদক ও সিএনএন কন্ট্রিবিউটর বারাক রাবিদকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই অবস্থান পরিষ্কার করেন। বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান যাওয়ার পরিকল্পনা বাতিল হওয়াকে অনেকেই নতুন করে সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি বলেন, না, এর মানে তা নয়, যুদ্ধ। আমরা এখনও এই ধরনের কিছু ভাবিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে পাকিস্তানের মধ্যস্থতা বা আলোচনার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এই সফর বাতিল হওয়াতে সেখানে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও ট্রাম্পের মন্তব্য আপাতত যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিচ্ছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় সরাসরি সংঘাত এড়ানোর নীতি বজায় রাখার ইঙ্গিত দিয়ে আসছে।